হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি অপূর্ব সরকার আবার তোমাদের সঙ্গে ক্লাস করতে, দেখা করতে, মিট করতে আবার চলে এসেছি। সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। তো আজকে আমি তোমাদের যারা এবার মাধ্যমিক দেবে, অর্থাৎ 2024-25 সেশনে যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য জীবনবিজ্ঞান স্কুল থেকে টেস্ট পেপার তার একটি সেট আমরা করতে চলেছি, 318 পাতা। তো চটপট সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। তো এর আগের ক্লাসের মতোই আজকেও এই ক্লাসগুলো রয়েছে, এবং এর আগে যেমন আমরা ক্লাসগুলো করছিলাম যেখানে এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যে, এলোমেলো, এক কথায় উত্তর, 2 মার্কের, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আমরা এই ক্লাসের পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ অ্যান্সারের খুঁটিনাটি সমস্ত কিছু আমরা জানবো। তো আশা করি সবার ভালো লাগবে। দেখো, আর প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সবাইকে জানাবে, দেখাবে, অর্থাৎ শেয়ার করবে অবশ্যই। আমিও আশা রাখছি তোমরা অবশ্যই শেয়ার করবে, কারণ তোমরাই সব। তোমরা পাশে থাকলে আমি এই ক্লাস করতে আরও আগ্রহী হব। তো আশা করি সবাই পাশে থাকবে, আশা রাখছি। তো চলো শুরু করি আজকের সেট। 318 পাতা, যাদবপুর হাই স্কুল, সাবজেক্ট লাইফ সায়েন্স। তো কি বলছে, প্রতিটি প্রশ্নের উত্তরটি সঠিক নির্বাচন করে, সঠিক উত্তর নির্বাচন করে। এমসিকিউ প্রশ্ন রয়েছে আমাদের কাছে। তো প্রথম প্রশ্ন যেটা আমাদের রয়েছে সেটা হলো 1-এর 1। তো প্রশ্ন বলছে কি, দেখো, ক্ষুধা, তৃষ্ণা ও দেহতাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? তো আমরা এর আগে যেমন ক্লাস করছিলাম, শুধুমাত্র উত্তর না, উত্তরের সাথে সাথে আর যত রকমের অপশন রয়েছে তাদেরও ব্যাপারে আমরা জানবো। এইভাবেই আমাদের পড়তে হবে, জানতে হবে, তাহলেই আমরা এগোতে পারবো। শুধুমাত্র অ্যান্সার মুখস্থ করে কোনো কাজে লাগবে না ওইভাবে। তাহলে কি বলছে, দেখো, ক্ষুধা, তৃষ্ণা ও দেহতাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? তাহলে ক্ষুধা, তৃষ্ণা, দেহতাপ, দেহের তাপের যখন ব্যাপার চলে আসছে, ক্ষুধা নিয়ন্ত্রণ করবে, তৃষ্ণা নিয়ন্ত্রণ করবে, এটা মস্তিষ্কের হচ্ছে কোন অংশ? হাইপোথ্যালামাস। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার কি করে লিখবো? অ্যান্সার লিখবো 1-এর ঘ, 1-এর ঘ, হাইপোথ্যালামাস। এইভাবে লিখে দিতে হবে, হাইপোথ্যালামাস। তাহলে বাকিগুলো কি হবে দেখে নি। তো বাকিগুলো বলছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কি হয়ে যাবে? লঘু মস্তিষ্ক, তো লঘু মস্তিষ্ক হয়ে যাবে কি, এর মেন কাজ কি? তো লঘু মস্তিষ্কের মেন কাজ হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তো মেন কাজ হচ্ছে এটা। থ্যালামাস কি? থ্যালামাস প্রত্যাবর্তী কেন্দ্ররূপে কাজ করবে। আর সুষুম্না শীর্ষকের কাজ হচ্ছে ঘাম নিঃসরণ করা, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে মেন কাজ। ঠিক আছে, তো সুষুম্না শীর্ষকের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, আমাদের শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করবে, আর একটা ঘাম নিঃসরণে সহায়তা করবে বা নিয়ন্ত্রণ করবে। লঘু মস্তিষ্কের কাজ আমাদের বেশি আসে, হাইপোথ্যালামাসের কাজও আমাদের বেশি বেশি করে আসে। তাহলে লঘু মস্তিষ্কের কাজ কি বললাম? লঘু মস্তিষ্কের কাজ হয়ে যাচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে। চলে আসি পরের প্রশ্নে। ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন কোনটি? ফুল ফোটাবে কি? ফুল ফোটাতে সাহায্য করে কি? জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইনসুলিন, নাকি অক্সিন? তাহলে আমাদের সঠিক উত্তর কি যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন। ফুল ফোটাতে সাহায্য করে কি? অক্সিন হরমোন। তো বাকিগুলোর কাজ আমরা জেনে নেব। জিব্বেরেলিন ফুল ফোটাতে সাহায্য করবে। ঠিক আছে, এটা আমার একটু ডাউট লাগে এই অ্যান্সারটাতে, কারণ অ্যাকচুয়ালি ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন নামক একটা হরমোন। ফ্লোরিজেন এই কাজটা করে, কিন্তু জিব্বেরেলিন কেন এখানে এসছে তা নিয়ে একটু
সংশয় রয়েছে। তো বাকিগুলো ব্যাপারে জেনে নিই। অক্সিন কি করে? অক্সিনের কাজ কি? দেখো, অক্সিনের মেইন কাজগুলো আমাদের পড়ে নিতে হবে। যেমন ১ নম্বর কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে? ২ নম্বর কাজ হচ্ছে কোষ বিভাজন। আর কি রয়েছে? কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। ৩ নম্বর কাজ কি রয়েছে? ৩ নম্বর কাজ ছোট-মোটো রয়েছে মূলের বৃদ্ধি, মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি। আর যেটা আমাদের মেইন আসে সেটা হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণ অর্থাৎ এই ১ এবং ৪ এই দুটোর উপরে ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এই দুটোর উপরে প্রশ্ন কিন্তু বেশি আসে, ঠিক আছে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিনের কাজ এটা। সাইটোকাইনিন কি করে? তো সাইটোকাইনিন কি করে দেখে নিই। সাইটোকাইনিন কি করে? তো সাইটোকাইনিন প্রথম কাজ হচ্ছে পার্শ্বীয়মগুলির বৃদ্ধি, মানে ডালপালার বৃদ্ধি করাবে, ঠিক আছে? ১ নম্বর। ২ নম্বর, এও কোষের বিভাজন ঘটাবে। এও কি করবে? কোষের বিভাজন ঘটাবে। আর ৩ নম্বর হচ্ছে পত্রমোচন বিলম্বিত, মানে পত্রমোচন, পাতা ঝরতে দেরি করাবে। আর ইনসুলিন তো প্রাণী হরমোন, যারা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, শর্করার মাত্রা কমায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপরে কি বলছে ৩ নম্বর? তাহলে ১ এর ২ হয়ে যাচ্ছে গ। ১ এর ২ হয়ে যাচ্ছে গ। ১ এর ৩ কি হবে দেখি। অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। মানে কি? অ্যাক্সন যে নিউরন আমরা পড়েছি স্নায়ুতন্ত্রের একটি গঠনগত ও কার্যগত একক নিউরন। এই নিউরনের অনেক অংশ রয়েছে, দুটো পার্টে ভাগ করা হয়। একটা হলো কোষদেহ, আর একটা হচ্ছে প্রবর্ধক। যার প্রবর্ধককে আবার দুভাগে ভাগ করা হয়। একটা ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন আর ডেনড্রন, কোষদেহ। অ্যাকশনে এমন কি নেই যেগুলো বাকিতে আছে? এটার জন্য আমাদের মেইন হচ্ছে নিজল দানা। কারণ মায়োলিন শিথ এটা তো একটা আবরণ। র্যানভিয়ারে পর্ব এটাও একটা আবরণ। সোয়ান কোষ এটাতে দুটো মায়োলিন শিথ আর নিউরোলেমা স্তরের মাঝে থাকে সোয়ান কোষ, ঠিক আছে? তার আমাদের উত্তর হয়ে যাবে কি ১ এর কি ৩ গ, নিজল দানা, ঠিক আছে? তাহলে ১ এর গ, ৩ এরও গ হয়ে যাচ্ছে নিজল দানা। এবার দেখো ১ এর ৪ কি বলছে? ইন্টারফেজের সঠিক পর্যায়ক্রমটি হলো। ইন্টারফেজের সঠিক পর্যায়ক্রম অর্থাৎ ইন্টারফেজে যে দশা ঘটে তার দশাগুলি পরপর কোন দশা ঘটে? এইটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এটা পারা যাবে না। ইন্টারফেজে কোন দশা পরপর ঘটে? তো বলে দিয়েছে G1, ক নম্বরে বলছে G1 M S G2, গতে বলছে M G1 S G2, খতে বলছে G1 G2 M S। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে ১ এর ৪ এর যে প্রথম যে অপশন রয়েছে ১ এর ৪ এর যে অপশন, অর্থাৎ সঠিক উত্তরটা কি হবে? G1, তারপরে ঘটে আমাদের S, তারপরে G2, হ্যাঁ? তারপরে হচ্ছে M। তাহলে এই ক্রমটা আমাদের মনে রাখতে হবে। তো দেখে নিই এই ক্রমটা কোথায় রয়েছে। G1 S G2 আর হচ্ছে M। তাহলে অপশন নাম্বার ঘতে রয়েছে G1 S G2 আর হচ্ছে M। প্রথম বৃদ্ধি দশা, সংশ্লেষ দশা, দ্বিতীয় বৃদ্ধি দশা আর হচ্ছে মাইটোটিক দশা। ১ এর ৫ এ চলে যাব। যেটি জল পরাগী, জলের দ্বারা পরাগযোগ ঘটে কাদের ক্ষেত্রে? তো জলের দ্বারা পরাগযোগ ঘটে পাতা শ্যাওলা, ঠিক আছে? উত্তর হয়ে যাবে আমাদের ১ এর ৫ খ। ১ এর ৫ খ, পাতা শ্যাওলা। তাহলে বাকিগুলো জেনে নিই। তাহলে বাকি বলছে আম। আম কি দ্বারা ঘটে? তা আম হয়ে যাবে পতঙ্গ পরাগী, ঠিক আছে? আম হয়ে যাবে পতঙ্গ পরাগী। আম হয়ে যাবে পতঙ্গ পরাগী। ধান কি হয়ে যাবে? ধান হয়ে যাবে বায়ু পরাগী। ধান হয়ে যাবে বায়ু পরাগী। তারপরে আছে কি? শিমুল। তো শিমুল কি হয়ে যাবে বলো? তো শিমুল হয়ে যাবে কি? পক্ষী পরাগী, ঠিক আছে? শিমুল হয়ে যাবে পক্ষী পরাগী যেটাতে ঘটে। ১ এর ৬ কি বলছে?
1-6 বলছে নিষেকের সময় গ্যামেটের মিলনে উৎপন্ন হয়। নিষেকের সময় গ্যামেটের মিলনের ফলে জাইগোট রেণু, তো রেণু থেকে যে গ্যামেট উৎপন্ন হবে সেখানে বীজ ফলের মধ্যে হচ্ছে, অর্থাৎ রেণু জাইগোটের আগে রয়েছে, যেগুলো মিলে হচ্ছে জাইগোট তৈরি হবে। ঠিক আছে, এখানে 1-6 হয়ে যাবে। 1-6 ক আমাদের উত্তর হয়ে যাবে জাইগোট। নিষেকের ফলে বা নিষেকের মিলনের ফলে যেটা ঘটে সেটা হলো জাইগোট। 1-7 বলছে প্রকরণগত প্রকট বৈশিষ্ট্য কোনটা? তো এখানে আমরা সবাই জানি প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের রোলিং জিভ, অর্থাৎ যারা জীবকে ভাঁজ করতে পারে। তো রোলিং জিভা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে কি বলছে বাকিগুলো কি? তো বাকি বলেছে তাহলে যদি রোলিং জিভ প্রকট হয় তাহলে বাকিগুলো কি হবে? অবশ্যই প্রচ্ছন্ন। তাহলে এটা লিখে নেবে যে প্রচ্ছন্ন আমাদের ক্ষেত্রে যদি ঘুরিয়ে বলে দেয় যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনগুলা, তাহলে প্রচ্ছন্ন হয়ে গেল শ্যামবর্ণ ত্বক, প্রচ্ছন্ন হয়ে গেল শ্যামবর্ণ ত্বক। তাছাড়া মসৃণ চুল, মসৃণ চুল হয়ে যাচ্ছে। তারপরে বেঁটে মটর গাছ, বেঁটে মটর গাছ। ঠিক আছে, বেঁটে মটর গাছ, এগুলো হয়ে গেল কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। চলে আসি 1-8। 1-8 কি বলছে? 1-8 কি বলছে? হচ্ছে বর্ণান্ধ পিতার জিনোটাইপ হলো, বর্ণান্ধ পিতার জিনোটাইপ কি হবে? তো বর্ণান্ধ পিতা, যে বর্ণান্ধ মানে হচ্ছে বর্ণের বর্ণান্ধ রোগে বা বর্ণান্ধতা রোগে আক্রান্ত। তো আক্রান্ত হলে তার জিনোটাইপ অর্থাৎ কিভাবে প্রকাশ করা হয়? তো খুবই সহজ আছে এটা। এটা অপশন হয়ে যাবে ক, এক্স এর মাথায় স্মল লেটারে সি আর হচ্ছে ওয়াই, এটা দিয়ে। কারণ এক্স ওয়াই তো পিতার ক্ষেত্রেই, এই যে ক্রোমোজোম, যৌন ক্রোমোজোম পিতার ক্ষেত্রেই কাজ করে বা বসে, আর মাতার ক্ষেত্রে আমরা জানি ডবল এক্স। তাহলে দেখবে যে যদি বলে বর্ণান্ধ তার মানে কি এক্স ছোট হাতের। বাকিগুলো কি আছে? দেখো লেখা আছে খ অপশনে এক্স সি প্লাস। এই সি প্লাস মানে হচ্ছে স্বাভাবিক, পিতা স্বাভাবিক আছে। তারপরে বলছে এক্স সি প্লাস ওয়াই সি প্লাস। দেখো ওয়াই সি প্লাস এটা কিন্তু কোনো ওয়াই ক্রোমোজোম দ্বারা বর্ণান্ধর কোনো জিন কাজ করে না বা কোনো জিন থাকে না। বর্ণান্ধতার জন্য ওয়াই ক্রোমোজোমে বর্ণান্ধতার কোনো জিন থাকে না। তাই ওয়াই এই সি বসানো বা ওয়াইকে সি লিখে বোঝানো যে এর মধ্যে বর্ণান্ধতার জিন নষ্ট বা খারাপ বা ব্যাঘাত ঘটেছে, সেটা ভাবাই ভুল। নেক্সট বলছে এক্স ওয়াই সি, এখানে বর্ণান্ধতা নেক্সটে বলেছে এক্স ওয়াই আর সি, তাই এক্স এবং ওয়াই। তো এই এক্স ওয়াই সি বা কোনো কিছু না থাকাতে এটা বর্ণান্ধতায় স্বাভাবিক আক্রান্ত কোনো কিছু কিন্তু বোঝাচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? তাহলে মাতার ক্ষেত্রে কি হবে? তাহলে মাতার ক্ষেত্রে হয়ে যাবে এক্স ক্যাপিটাল আর এক্স স্মল। এটা থাকলে আমরা কি বলবো? মাতার ক্ষেত্রে যদি একটা ক্যাপিটালে থাকে, স্মলে থাকে, কিংবা সি প্লাস আর একটা ছোট হাতের সি হয়, তাহলে সেটাকে কিন্তু বলা হয় বাহক। কি বলা হবে? সেটাকে বলা হবে বাহক। তো সেটা কি বলা হবে? বাহক বলা হবে। ঠিক আছে, আর যদি এক্স সি আর এক্স সি কোনো প্লাস না থাকে, তাহলে সেটাকে কিন্তু বলা হবে আক্রান্ত, মানে বর্ণান্ধ আক্রান্ত বা বর্ণান্ধ মাতা। চলে আসে 1-9। 1-9 কি বলছে? বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে যে রোগ প্রতিহত হয়। তো বিবাহের পূর্বে যে একটি মিটিং হয় পরামর্শ দেওয়ার জন্য, যে পরামর্শটি কোন রোগের জন্য দেওয়া হয় সেটাই বলছে। তো এখানে উত্তর হবে থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো 1-9 ঘ হয়ে যাবে আমাদের কি? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগের কারণে বা থ্যালাসেমিয়া রোগের জন্যই বিবাহের পূর্বে পরামর্শ দেওয়া হয়, যেটাকে জেনেটিক কাউন্সেলিং বলা হয়। ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় জেনেটিক কাউন্সেলিং। 1-10। 1-10 কি বলছে? বলছে যেটি ডারউইনের বক্তব্য নয়, মানে ডারউইনের যে তথ্য, ডারউইনের তথ্যের মধ্যে কিন্তু যেটা নেই, ডারউইন তার মতবাদে যে কথাটা বলেনি সেটাই কিন্তু এখানে তোমাকে বেছে লিখতে হবে। তাহলে 1-10 কি হচ্ছে, কোন অ্যান্সার হচ্ছে? তো বলছে একটা কি ভেদ, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ,
প্রাকৃতিক নির্বাচন এবং জীবন সংগ্রাম। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এটা কিন্তু সঠিক উত্তর, সঠিক বা ডারউইনের বক্তব্য নয়। কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অর্জিত বৈশিষ্ট্যের বর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ঠিক আছে? বাকিগুলি ডারউইন কিন্তু বলেছে, বাকিগুলি ডারউইনের মতবাদ। তারপরে কি বলছে? 11 নম্বর, মিলার উরের পরীক্ষায় বিকারক গ্যাস কি ছিল? মিলার উরের যে পরীক্ষাটা করছিল, সেখানে বিকারক কোন কোন গ্যাস নিয়ে পরীক্ষাটা করছিল? কোন কোন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল? 3টে গ্যাস মনে রাখবো, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। ঠিক আছে? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই 3টে গ্যাস নিয়ে পরীক্ষা করেছিল। আর এই গ্যাসে অনুপাত বলে একটা ব্যাপার আসে অনেক সময়। তাহলে গ্যাসের দেখবো আমরা কোন অপশনে ঠিক রয়েছে। তো অপশন নাম্বার আমাদের কাছে ঠিক আছে কোনটা? অপশন নাম্বার ঠিক হচ্ছে খ, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। আর এদের অনুপাতও মনে রাখবে 2:2:1। ঠিক আছে? নেক্সট চলে যাবো 11 মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি শনাক্ত করো। মানুষের অন্ত্রে বলেছে, দেখো, নিকটিটেটিক মেমব্রেন, বহিকর্ণের পেশি, অ্যাপেন্ডিক্স, কক্সিস সবটাই কিন্তু মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। প্রশ্নতে খেয়াল করবে মানুষের অন্ত্রে বলেছে, তাহলে মানুষের অন্ত্রে কোনটা হয়ে যাবে? মানুষের কক্সিস। কক্সিস কোনটা? ওই লেজ সদৃশ যে গঠনটা থাকে। নিকটিটেটিং পর্দা আমাদের কোথায় রয়েছে? মেমব্রেন, চোখে রয়েছে। বহিকর্ণের পেশি এবং মানে বাইরের এই অংশটুকু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের সঠিক উত্তর। অ্যাপেন্ডিক্স কি করছে? অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের 11 সঠিক উত্তর, যেটা অন্ত্রে থাকে বলেছে। ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কি? অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? উত্তর হয়ে যাবে অ্যাপেন্ডিক্স। নেক্সট কি বলছে দেখি, 1-13 বলছে নিচে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গৌণ বায়ু দূষক? গৌণ বায়ু দূষক যদি বলে বায়ু দূষণ ঘটাচ্ছে, ঠিক আছে, বায়ু দূষণ ঘটাবে, বলছে গৌণ। কি বলছে? গৌণ। মুখ্য বললে তো অনেকগুলো রয়েছে, CO2, CFC। গৌণ যখন বলবে তখন আমাদের উত্তর হয়ে যাবে PAN। ঠিক আছে? এবার PAN এর পুরো নাম কি? তো PAN এর পুরো নাম রয়েছে একটি কি, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। লিখে রাখতে পারো, পার অক্সি অ্যাসিটাইল, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ঠিক আছে? চলে যাবে 1-14। কি বলছে 1-14? নিম্নলিখিতগুলির মধ্যে যেটি বায়োডাইভার্সিটি হটস্পট নয়। দেখো, বায়োডাইভার্সিটি হটস্পটটা পুরো পুরো পৃথিবীতে 36টি রয়েছে, আর আমাদের ভারতে রয়েছে কয়টা? আমাদের ভারতে রয়েছে মাত্র 4টি। কি কি? দেখবো এখানে 3টে নাম লেখা আছে, একটা কিন্তু নেই। সুন্দরল্যান্ড, এটা বায়োস্ফিয়ার বা বায়োডাইভার্সিটি হটস্পট। ঠিক আছে? পূর্ব হিমালয়, এটাও বায়োডাইভার্সিটি হটস্পট। পশ্চিমঘাট পর্বতমালা, এটাও বায়োডাইভার্সিটি হটস্পট। গ্রিনল্যান্ড কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট নয়। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ্রিনল্যান্ড। ঠিক আছে? গ্রিনল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট নয়। ঠিক আছে? 1-15 লাস্ট, পারদ, লেড, ক্যাডমিয়াম দূষণ ঘটিত রোগগুলির সঠিক ক্রম হলো। তো পারদ, লেড আর ক্যাডমিয়াম থেকে, পারদ থেকে কি কি হয়? কোন রোগ হয়? লেড থেকে কোন রোগ হয়? আর বলেছে ক্যাডমিয়াম থেকে কোন রোগ হয়? তাহলে কি রোগ হবে? দেখো, পারদ থেকে ছোট থেকে পড়ে আসছে আমরা, পারদ থেকে রোগ হচ্ছে মিনামাটা। পারদ থেকে রোগ হচ্ছে মিনামাটা। লেড থেকে কি হবে? লেড, যেটাকে পিবি দিয়ে প্রকাশ করে, PB, যার পুরো নাম প্ল্যামবাম। তো লেড দ্বারা যে রোগ হয় সেটা হলো ডিসলেক্সিয়া। আর ক্যাডমিয়াম, CD, যেটাকে দিয়ে প্রকাশ করে, CD, ক্যাডমিয়াম দ্বারা রোগ হবে এটাই। ঠিক আছে? তাহলে পারদ দিয়ে হচ্ছে মিনামাটা, লেড হচ্ছে ডিসলেক্সিয়া, আর ক্যাডমিয়াম দিয়ে হচ্ছে ইটাই। মনে রাখবে এটা। তাহলে 1-15 উত্তর হয়ে যাচ্ছে আমাদের খ, মিনামাটা, ডিসলেক্সিয়া, ইটাই। দেখো, প্রত্যেকটা কিন্তু রোগ মোটামুটি, কতেও কিন্তু ওই সেম রোগই লেখা আছে, ভালো করে খেয়াল করবে। কতেও কিন্তু দেখো 3টে রোগের নামই লেখা আছে। যেহেতু তোমাকে বলছে পারদ আগে, তার মানে পারদের রোগটাও কিন্তু আগে লেখা থাকতে হবে। লেডকে লিখেছে 2 নম্বরে। তো লেডের কারণে যে রোগটা হবে
সেটাকেও কিন্তু 2 নম্বরে থাকতে হবে। ক্যাডমিয়াম আছে 3 নম্বরে। তাহলে ক্যাডমিয়াম দ্বারা যে রোগটা হচ্ছে সেটাও কিন্তু শেষেই থাকতে হবে। বাকি দেখো কতেও ৩ টে রোগই বলেছে, খতেও ৩ টে রোগ আছে, গতেও ৩ টে আছে, এমনকি আ ঘতেও ৩ টে আছে। ঠিক আছে? অর্থাৎ ৩ টাই রোগের নাম ৪ টে অপশনেই আছে। তাহলে সঠিক কোনটা হবে আমাদের সেটা কিন্তু ভালো করে খেয়াল করবে। এইভাবে কিছু প্রশ্ন কিন্তু থাকে, দেয়, কয়েক বছর থেকে দিচ্ছে। তো একটু খেয়াল তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে? তো এরপরে উত্তর হিসেবে আমাদের খ। এরপরে আমরা চলে যাব বিভাগ খতে, যেখানে ২৬ টি প্রশ্ন রয়েছে। ২১ টি তোমাদের করতে বলবে এবং আমি ২৬ টাই তোমাদের করে দেখাবো। ঠিক আছে? এবার তোমাদের বলবো আমি ২ এর ২ দাগের সবটা। ঠিক আছে? ২ থেকে শুরু করে ২৬। তো ১ম প্রশ্ন বলছে প্রকরণ চলন দেখা যায়। খুবই সহজ একটা প্রশ্ন। প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? তো আমরা সবাই জানি প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? বন চাড়াল উদ্ভিদে। ঠিক আছে? প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? তো প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? বন চাড়াল উদ্ভিদে। ঠিক আছে? প্রকরণ চলন, যেটি রসস্ফীতি জনিত চলনও বলা হয়। রসস্ফীতির হ্রাস বৃদ্ধির কারণে যে চলনটা ঘটে সেটাকে বলছে প্রকরণ চলন। আর প্রকরণ চলনের উদাহরণ হচ্ছে কি? তো প্রকরণ চলনের উদাহরণ হয়ে যাবে বন চাড়াল। ২ এর ২। ২ এর ২ কি বলছে? ডিএনএতে অ্যাডেনিন, থাইমিনের সঙ্গে ড্যাশ হাইড্রোজেন বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। তাহলে কয়টি? ড্যাশ মানে এখানে কয়টি বন্ধনী থাকে? তাহলে আমাদের কি লিখতে হবে? এখানে থাকে ২ টি বন্ধন। ঠিক আছে? অ্যাডেনিন আর গুয়ানিনের মাঝে কয়টি বন্ধন থাকে? ২ টি বন্ধন থাকে। ২ টি। আর যদি বলে থাইমিন, অ্যাডেনিন আর থাইমিনের সঙ্গে, হ্যাঁ, গুয়ানিন আর সাইটোসিন, এদের মাঝে ৩ টে বন্ধন থাকে। এটা মনে রাখবে। এ টি অ্যাডেনিন আর থাইমিনের সঙ্গে ২ টা, আর গুয়ানিন আর সাইটোসিনের মাঝে ৩ টে হাইড্রোজেন বন্ধন থাকে। ৩ এর ৩ কি বলছে? বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। বীজের কুঞ্চিত আকার কি বৈশিষ্ট্য? বীজের আকার কুঞ্চিত। সেটা কি বৈশিষ্ট্য হয়ে যাবে? তো বীজের কুঞ্চিত আকার হয়ে যাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে প্রকট কি হবে? বীজের যে আকার তার প্রকট কি? তো বীজের আকারের প্রকট বৈশিষ্ট্য হয়ে যাবে কি? আহ, গোলাকার। ঠিক আছে? গোলাকার এবং কুঞ্চিত। তাহলে প্রচ্ছন্নটা কি হচ্ছে? প্রচ্ছন্ন বীজের আকারের উপরে প্রচ্ছন্ন হচ্ছে কি? কুঞ্চিত। তাহলে প্রকট কি হবে? মনে রাখবে, প্রকট হয়ে যাবে গোলাকার। বীজের আকার হয়ে যাবে গোলাকার, সেটাকে বলবো আমরা প্রকট। ঠিক আছে? এভাবেই আমরা ভেঙে ভেঙে রিলেটেড করে করে পড়বো। উই ঢিবি থেকে শিম্পাঞ্জির উই পোকা ভক্ষণ একটি ড্যাশ অভিযোজন। খুবই সহজ। তাহলে যে উই ঢিবি থেকে শিম্পাঞ্জিরা উই পোকা বের করে করে খায়, এটা কোন ধরনের অভিযোজন? আচরণগত অভিযোজন। কি হবে? আচরণগত আচরণগত অভিযোজন। ঠিক আছে? ২ এর ৫ কি বলছে? ড্যাশ হলো ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার ও পতিত জমিতে বনসৃজন প্রকল্প। তো এখানে কি কোনটা? ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার করা আর পতিত জমিতে বনসৃজন করা। এটি কি বলা হয়? এটাকে এইরকম জিনিসটাকে বলা হয় কি? এইরকম জিনিসটাকে বলা হয়ে থাকে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এর পুরো নাম। এটাকে বলা হয় JFM। ঠিক আছে? পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ২ এর ৬। ২ এর ৬ কি বলছে? CO2, NO2, মিথেন ও ড্যাশ হলো গ্রিনহাউস গ্যাস। আরেকটা কি?
আরেকটা হয়ে যাবে সিএফসি, আরেকটা হয়ে যাবে সিএফসি। 2 এর 7 চলে যাবো সত্য মিথ্যা। প্রোজেস্টেরন হরমোন স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে, একদম ঠিক। ইস্ট্রোজেন ইস্ট্রোজেন শুধুমাত্র ঋতুচক্র রজচক্র নিয়ন্ত্রণ করে, আর প্রোজেস্টেরন হরমোন স্ত্রীদেহে কি করবে? গর্ভাবস্থা গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করবে। তাহলে আমাদের এটা 2 এর 7 হয়ে যাবে সত্য। 2 এর 8 কি বলছে? মিওসিস 2 কে হ্রাস বিভাজন বলে। মিওসিস 2 মানে কি? আমরা মিওসিস প্রক্রিয়া পড়েছিলাম, তাই না? আমরা যে মিওসিস প্রক্রিয়াটা পড়েছিলাম, এই মিওসিস প্রক্রিয়া সংজ্ঞাতেই লেখা রয়েছে যে মিওসিস প্রক্রিয়াটা 2টো ধাপে ঘটে। অর্থাৎ একটি কোষ থেকে প্রথমে 2টো কোষ তৈরি হবে, সেখান থেকে আরেকবার বিভাজন প্রক্রিয়া কাজ করবে, যেখান থেকে মোট কয়টা? 4টি অপত্য কোষের সৃষ্টি করবে। তো প্রথম যে কোষ তাতে যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে পরবর্তী যেটাকে আমরা মিওসিস 1 বলবো, এখানে n সংখ্যক, অর্থাৎ মিওসিস 1 এ কি হচ্ছে? হ্রাস হয়ে যাচ্ছে ক্রোমোজোমের। আর মিওসিস 2 এই যে এখান থেকে এদিকে আসছি, তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড সেটেই থাকে, আর কিন্তু কমে না। তাহলে মিওসিস 2 কে বলা হবে কি? মিওসিস 2 কে বলা হবে সমবিভাজন, ঠিক আছে? মিওসিস 2 কে সমবিভাজন, কিন্তু এখানে বলেছে মিওসিস 2 কে হ্রাস বিভাজন। তাহলে লাইনটা হয়ে যাবে আমাদের মিথ্যে। YYRR মানে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে। এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে না। এক ধরনের গ্যামেট আমাদের উৎপন্ন হতে পারে না, ঠিক আছে? কমপক্ষে 2 প্রকারের গ্যামেট উৎপন্ন হতেই হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি? মিথ্যে। 2 এর 10 অনুকূল প্রকরণ যুক্ত জীব, অনুকূল প্রকরণ যুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হবে। অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হবে, অবশ্যই জীবন সংগ্রামে জয়ী হয়। অনুকূল জীব মানে কি? যারা আগে থেকে ভালো একটা পরিবেশে বাস করে থাকে, তারা সেটাকে, সেক্ষেত্রে অনুকূল মানে হচ্ছে যে পরিবেশটা আমার জন্য আরামদায়ক, যে পরিবেশটা আমার জন্য আরামদায়ক, সেটাকে আমরা কি বলবো? অনুকূল পরিবেশ বলে থাকবো। নেক্সট কি বলছে? 2 এর 11 ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে জীব বিবর্ধন দেখা যায়। ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে জীব বিবর্ধন দেখা যায়, একদমই সত্য কথা। কাশি একটি সহজাত পরিবর্তন, এটাও সত্য কথা, একদম ঠিক। 2 এর 13 কি বলছে? 2 এর 13 2 এর 13 কি বলছে দেখি। থাইরক্সিন, এই থাইরক্সিন কথাটা কার সাথে মিলছে? থাইরক্সিন কথাটা কার সাথে মিলছে? থাইরক্সিন দেখবো ক্রোমোজোমের গৌণ খাঁজ, প্রকট ওভারিন হটস্পট, জিনগতভাবে সক্রিয় নয়, লোহিত কণিকার ক্রম পরিণতি। তাহলে আমাদের অ্যান্সার লিখতে হবে এভাবে, এই 2 এর 13 থাইরক্সিন, থাইরক্সিন ছোট্ট করে হাইফেন, তার সঙ্গে হচ্ছে চ নাম্বার অপশান, তাকে ঘিরব এবং বাকি লাইনটা লিখব। লোহিত কণিকার, লোহিত কণিকার ক্রম পরিণতি। তারপরে কি বলছে? 2 এর 14, 2 এর 14 হচ্ছে ইউক্রোমাটিন। 2 এর 14 বলছে ইউক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিন কি হয়ে যাবে? ইউক্রোমাটিন হয়ে যাবে জিনগতভাবে অধিক সক্রিয়। ইউক্রোমাটিন হয়ে যাবে জিনগতভাবে জিনগতভাবে অধিক সক্রিয়, জিনগতভাবে অধিক সক্রিয়। এইভাবেই কিন্তু তোমাদেরকে পরপর সাজিয়ে ছক তৈরি করার কোনো দরকার নেই।
এইভাবেই তোমরা দাগ নম্বর দিয়ে পাশাপাশি লিখবে, ঠিক আছে? ক, খ কোনটা কোনটা মিলছে সেটাও কিন্তু তোমাকে লিখে দেখাতে হবে। 2-15 কি বলছে? 2-15 বলছে কানের মুক্তলতি। তো কানের মুক্তলতি এটা কোন প্রকার বৈশিষ্ট্য? কানের মুক্তলতি। তো কানের মুক্তলতি আর যুক্তলতি দুটো বৈশিষ্ট্য হয় না? তো কানের যে মুক্তলতি খোলা এটা বেশি দেখা যায়। যেটা বেশি দেখা যায় সেটাকে আমরা বলতে পারি প্রকট। ঠিক আছে? প্রকট বৈশিষ্ট্য। আর যেটা কম দেখা যায় যেমন যুক্তলতি, কান এরকম লেগে থাকবে এটা যুক্তলতি। এই যুক্তলতিকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হবে। তাহলে কানের মুক্তলতি যে প্রকট, কোথায় রয়েছে? খ নাম্বার অপশন। খতে রয়েছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য। 2-16 কি বলছে দেখে নিই। কুয়াশার ভেদ, খুবই সহজ একটা প্রশ্ন। কুয়াশার ভেদ, তাহলে কুয়াশার ভেদের সঙ্গে কি মিলছে? কোন কথাটা মিলছে? কুয়াশার ভেদের সঙ্গে ওপারিন মিলছে। তাহলে কুয়াশার ভেদের প্রবক্তা কে? কুয়াশার ভেদের প্রবক্তা হচ্ছে ওপারিন। কুয়াশার ভেদের প্রবক্তা ওপারিন। তাহলে মাইক্রোস্ফিয়ার কে বলেছে? ফক্স, বিজ্ঞানী ফক্স। 2-17 ইন্দো বার্মা। ইন্দো বার্মা এটা আবার কি? তো ইন্দো বার্মা হচ্ছে হটস্পট অঞ্চল, ঠিক আছে? ইন্দো বার্মা হচ্ছে হটস্পট অঞ্চল। তাহলে কি মিলছে? লেখাই আছে ঘতে হটস্পট। ইন্দো বার্মা হচ্ছে হটস্পট, ঠিক আছে? নেক্সট বলছে 2-18 NOR। তাহলে NOR কি? যার পুরো নাম নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তো এটা কোথায় থাকে? ক্রোমোজোমের গৌণ খাঁজে। তাহলে কোথায় রয়েছে? ক, অপশন নাম্বার ক, ক্রোমোজোমের গৌণ খাঁজে। তাহলে এই আরেকটি খাঁজ আছে যেটাকে বলে মুখ্য খাঁজ। সেখানে কি রয়েছে? মুখ্য খাঁজে থাকে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের এলোমেলো, অর্থাৎ ডান বাম। এবার চলে যাব 2-19। কি বলছে? বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। তো বিসদৃশ শব্দটি বেছে লিখতে গেলে তোমাকে কারণটাও কিন্তু বের করতে হবে যে বিসদৃশ শব্দ কেন বলছি। যেমন এখানে অপশন 4টে লেখা আছে, এফএসএইচ, এডিএইচ, এসটিএইচ আর টিএসএইচ। দেখো সবটাই তো হরমোন। এফএসএইচ, ঠিক আছে, এডিএইচ, তারপরে রয়েছে আমাদের এসটিএইচ, আর রয়েছে টিএসএইচ। এই যে সবটা হরমোন রয়েছে, এই সবটা হরমোন কি? সবটাই তো আমাদের প্রাণী হরমোন। সবটাই কি? প্রাণী হরমোন। তাহলে এই প্রাণী হরমোন থাকা সত্ত্বেও এই যে কোনটাকে আলাদা বলো? বিসদৃশ মানে হচ্ছে আলাদা কোনটা? বিসদৃশ মানেই কোনটি আলাদা। তাহলে এখানে আলাদা করার কারণ বের করতে হবে। দেখো এটাও হরমোন, পিটুইটারি থাকে, এটাও পিটুইটারি, এটাও পিটুইটারি, এটাও পিটুইটারির। তবে দেখবে এফএসএইচ, এসটিএইচ, টিএসএইচ এই সব কটা হচ্ছে কি অগ্র অগ্র পিটুই অগ্র পিটুইটারি গ্রন্থের হরমোন, ঠিক আছে? অগ্র পিটুইটারি গ্রন্থের হরমোন। কিন্তু এডিএইচ হচ্ছে এডিএইচ যে হরমোনটা, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারির হরমোন, ঠিক আছে? পশ্চাৎ পিটুইটারির হরমোন। তাহলে আমাদের আলাদা কি? তাহলে লিখতে হবে উত্তর লেখার সময় বিসদৃশটি হলো এডিএইচ। ব্যাস। চলে যাই 2-20। একটি মিশ্র স্নায়ুর নাম। 2-20 একটি মিশ্র স্নায়ু হয়ে গেল, অনেকগুলো আছে, ভেগাস, ট্রক্লিয়ার। চলে যাই 2-21। তো 2-21 উপরেগুলো মিটিয়ে ফেলি। 2-21 কি বলছে?
2-21 কি বলছে? 2-21 দেখি। বলছে নিচের প্রথম শব্দজোড়টি সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়টির শব্দজোড় দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে কি হবে? বায়ুপরাগী ধান। লিখতে হবে আমাদের বায়ুপরাগী, বায়ুপরাগী তার সঙ্গে ধান। তাহলে এখানে কি হবে? কোন পরাগী হবে? যেটাকে বলা হয় পলাশ। তাহলে দেখো, প্রথম জোড়টা আমাদের বুঝতে হবে যে বায়ু পরাগী বলেছে, অর্থাৎ ধান হচ্ছে বায়ু পরাগী একটা গাছ, যেখানে বায়ু দ্বারা পরাগযোগ ঘটে। তাহলে পলাশ গাছে কি দ্বারা পরাগযোগ ঘটবে, মানে বাহকের নাম কি? তা পলাশে হয়ে যায় পক্ষী দ্বারা ঘটলে এটাকে পক্ষী পরাগী বলা হবে। ঠিক আছে। 2-22 কি বলছে? মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ। অনেকগুলো কারণ আছে। তো মেন্ডেল যে মটর গাছ নিয়েছিল সেগুলো ছিল বিশুদ্ধ চরিত্রের। ঠিক আছে, বিশুদ্ধ চরিত্রের হয়ে গেল এটাই। এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এই F2 জুনুতে অসম্পূর্ণ প্রকটতা কার ঘটে? অসম্পূর্ণ প্রকটতা ঘটে সন্ধ্যামালতী গাছে। ঠিক আছে, তাহলে উদাহরণ হয়ে গেল সন্ধ্যামালতী গাছ। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জুনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত হবে? তা ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত হয়ে যাবে একই। এটা কি 1:2:1। এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত। ক্লিয়ার? তারপরে কি বলছে? সমবৃত্তীয় অঙ্গের একটি উদাহরণ। তো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কি হয়ে যাবে? তো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ হয়ে যাবে, সমবৃত্তীয় কাকে বলছে আগে দেখে নিই। তো যে সকল অঙ্গে, যে সকল প্রাণীর বা যে সকল জীবের যে গঠন উৎপত্তি কিন্তু কি হবে? আলাদা, কিন্তু কাজ একই হবে। গঠন উৎপত্তি আলাদা কিন্তু কাজ, একই, আলাদা কিন্তু কাজ একই। ঠিকই আছে। তো সেটাকে সমবৃত্তীয় বলে। ঠিক আছে, বৃত্তি মানে কাজ, আর সম মানে হচ্ছে একই রকম। তাহলে কাজ একই রকম, তাহলে গঠন আর উৎপত্তি আলাদা, তো সেটাকে আমরা বলবো সমবৃত্তীয় অঙ্গ। যেমন পতঙ্গের ডানা, পতঙ্গ, ফড়িং, প্রজাপতি আর পাখির ডানা, দুটো ডানা কিন্তু সেম নয়। ঠিক আছে, দুটোই ডানা কিন্তু সেম নয়, কিন্তু কাজটা একই। দুজনাই ডানা সাহায্যে উড়ে বেড়ায়, মানে উড়ছে। তাহলে এর বিপরীতে সমস্ত কি সেটা? এর ঠিক উল্টোটা। যে সকল জীবেদের গঠন উৎপত্তি হবে এক, কিন্তু কাজ আলাদা। ঠিক আছে, যে সকল জীবের গঠন উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা, সেটাকে বলা হয় সমসংস্থ। ঠিক আছে, যেমন পতঙ্গের ডানা, এই পাখির ডানা। ঠিক আছে, পতঙ্গের ডানা নয়, পাখির ডানা, মানুষের হাত, সিমের ফ্লিপার, এরকম। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে পতঙ্গের ডানা, পতঙ্গের ডানা, তার সাথে হয়ে যাবে পাখির ডানা, পাখির ডানা। 2-25 কি বলছে? 2-25 নিচের চারটি বিষয়ের তিনটি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। কৃষিক্ষেত্রে বর্জ্য, ইউট্রোফিকেশন, টাইফয়েড না জলদূষণ। তাহলে কোনটা একটা বিষয়ের মধ্যে ঢুকে আছে? তাহলে উত্তর হবে আমাদের জলদূষণ। জলদূষণের মধ্যে টাইফয়েড ঢুকে আছে, জলদূষণের মধ্যে কৃষিক্ষেত্রে বর্জ্য ঢুকে আছে, জলদূষণের মধ্যে ইউট্রোফিকেশন ঢুকে রয়েছে। তাহলে উত্তর লিখবো কিভাবে? উত্তর শুধুমাত্র লিখবো আমরা জলদূষণ, জলদূষণ। ঠিক আছে, উত্তর শুধু লিখবো আমরা কি? জলদূষণ। 2-26 কি বলছে? ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব কি? তো ক্রায়ো সংরক্ষণের ক্রায়ো সংরক্ষণ কোনটা? এক প্রকারের ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ। তো ক্রায়ো সংরক্ষণটা কি? এক্স সিটু সংরক্ষণ। তো এই সংরক্ষণের ফলে প্রাণীদের বা জীবেদের যে কোষীয় উপাদানগুলোকে সংরক্ষণ করা হয়, যেটা বহু বছর কি থাকে? সতেজ থাকে, জীবিত থাকে, মানে এক কথা সক্রিয় থাকে। ব্যাস। তাহলে আমাদের এই বিভাগ ক এবং খ আমরা সলভ করলাম। এরপরে দেখা হবে এই সেটেরই বিভাগ গ আর কিছু বিভাগ ঘ নিয়ে। ঠিক আছে, তাহলে সবাইকে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে। বন্ধু বান্ধব যত রকম রয়েছে এখানে সমস্ত ধরনের ক্লাস হবে। যারা এবার মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য তো স্পেশাল ক্লাস আনছি। যারা এবার মাধ্যমিকে উঠলো, 9-এ উঠলো,
তাদের জন্য কিন্তু ক্লাস আসবে। ঠিক আছে? সায়েন্স বিভাগের ক্লাস প্রত্যেক দিনই আনার চেষ্টা করব যদি তোমরা পাশে থাকো তাহলে। তোমরা পাশে না থাকলে তো কোনো কিছু সম্ভব নয়। কোনো কিছু আ মোটিভেট বা কোনো রকম ভাবে আমি নিজেকে আ সাজিয়ে গুছিয়ে আনতে পারব না তোমাদের কাছে। তো সবাইকে একটা রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। যেকোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। বাকি কোথাও যদি কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা কি করবে? কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে। আর ভালো করে পড়ো। আর কটা দিন আছে মাত্র। আ এই এই সময়টাকে এই কয়েকটা সময় ভালো করে একটু আ খেটে নাও। তারপরে তো ফাঁকাই ফাঁকা। তারপরে তো ছুটিই ছুটি। কোনো সমস্যা নেই। তো ভালো থাকবে।